ইউনূস সরকার কেন হঠাৎ করে প্রকাশ্যে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কথা বলছেন? এই উত্তরটা হঠাৎ শব্দটার ভেতরেই লুকোনো আছে। বাইরে থেকে হঠাৎ মনে হলেও ভেতরে এটা 4 মাসের ব্যর্থ প্রচেষ্টার জমে থাকা ফল। গত 4 মাসে বিদেশি কূটনৈতিক চ্যানেল আর থার্ড পার্টি দিয়ে যে চেষ্টা হয়েছে তার কেন্দ্রে ছিল সেফ এক্সিটের সুযোগ প্রার্থনা। শুধু রাজনৈতিকভাবে নয়, ব্যক্তিগত নিরাপত্তা, জমানো টাকা, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে আছে, নেটওয়ার্ক, ভবিষ্যতের আইনি ঝুঁকি এবং যে এনজিও ব্যবসা ঘিরে যেসব সুবিধা অবকাঠামো গড়ে উঠেছে, সেসব অবকাঠামোগুলো অক্ষত রাখার হিসেব ছিল ইউনূস সহ তার উপদেষ্টাদের। এই কারণেই তারা একদিকে আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করেছে, অন্যদিকে জামায়াত এবং এনসিপির জন্য অকল্পনীয় সংখ্যক আসন চেয়েছে। অর্থাৎ একটা মিনিমাম ইনক্লুশনের ছবি দাঁড় করিয়ে আন্তর্জাতিক সমর্থনের ন্যূনতম ভিত্তি বানানোর চেষ্টা করেছেন ইউনূস এবং তার দলবল। লক্ষ্যটা হচ্ছে ভোটটা যেন পুরোপুরি একতরফা না দেখায়, আর নির্বাচন পরবর্তী ধাক্কাটা সামলাতে আন্তর্জাতিক সিলমোহর যেন পাওয়া যায়। কিন্তু এখানে যে জিনিসটা তারা ঠিকমতো হিসাব করতে পারেননি সেটা হলো আওয়ামী লীগের অনড়তা। বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এই চাপের মধ্যে থেকেও কোনো দাবির সঙ্গে আপোষ করেনি। এই অবস্থান ব্যাকডোর আলাপের সব চ্যানেল ভেঙে দিয়েছে। ব্যাকডোরে বারবার ক্ষমা চাওয়ার প্রসঙ্গ তোলা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ বলেছে অন্যায় যেটুকু হয়েছে সেটা রাষ্ট্রকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে না পারার ব্যর্থতা। এর বাইরে যেসব হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে সেগুলোর কোনো ভিত্তি নেই, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নেতৃত্বকে ঘায়েল করা ছাড়া। ফলে ক্ষমা চাইতে হলে জনগণকে নিরাপত্তা না দিতে পারার জন্য ক্ষমা চাইবে আওয়ামী লীগ, কিন্তু কোনো হত্যাকাণ্ডের নির্দেশনা না দিয়ে তার জন্য ক্ষমা চাওয়ার তো প্রশ্নই আসে না। বরং এসব হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত করার নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগই, আবারও আওয়ামী লীগ সেটা পুনর্ব্যক্ত করেছে। আওয়ামী লীগের এই অনড় অবস্থানের কারণেই জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন আর যুক্তরাষ্ট্রের মতো শক্তিগুলো এক সুরে বলেছিল একটা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা, যার মাধ্যমে পরবর্তী স্থিতিশীলতা এবং নিরাপত্তা অর্থনীতি নিশ্চিত করা সম্ভব। অন্যদিকে আওয়ামী লীগকে কনভিন্স করার চেষ্টা যত বেড়েছে, আওয়ামী লীগ ততই বিচার শব্দটাকে সামনে টেনে এনেছে। মানে আলোচনার কোর তারা বদলে দিয়েছে। নির্বাচন নয়, আগে বিচার; সমঝোতা নয়, আগে দায় নির্ধারণ। যে হত্যার দায় তাদের উপর চাপানো হয়েছে সে দায় তাদের নয়। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা এখন ক্ষমতায়, ফলে দায় নিতে হলে ইউনূসকে এসব হত্যাকাণ্ডের দায় নিতে হবে। পশ্চিমা চ্যানেলগুলো যারা সকল পক্ষের সঙ্গে দুতিয়ালি করেছিল তাদেরকে দিয়েই এই বার্তা পাঠানো হয়েছে। এমনকি ভারতকে দিয়েও চেষ্টা করেছে ইউনূস পক্ষ আওয়ামী লীগকে রাজি করানোর জন্য এই ক্ষমা চাওয়ার বিষয়ে। কিন্তু আওয়ামী লীগের এক কথা, ইউনূস গং যেভাবে ক্ষমতা দখল করেছে, ক্ষমতা দখলের জন্য যতগুলো লাশ ফেলেছে, সেনাবাহিনীকে দিয়ে যেভাবে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করিয়েছে, সবকিছুর তদন্ত এবং বিচার হতে হবে। দায় শুধুমাত্র আওয়ামী লীগের ঘাড়ে চাপানো হবে, আর আওয়ামী লীগ মাপ চেয়ে সুরসুর করে নির্বাচনে অংশ নিয়ে ইউনূসের ক্ষমতা দখল আর ইউনূসের জামায়াত এনসিপিকে ক্ষমতায় বসানোকে চেয়ে চেয়ে দেখবে। আওয়ামী লীগ এরকম দুর্দিনে পড়েছে বলেন? ইউনূস শিবিরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৈধতার সমস্যা। 106 অনুচ্ছেদের বলে সরকার গঠিত হয়েছে, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নেই, তারপরও একটি সরকার 1.5 বছরের বেশি সময় ধরে টিকে আছে, এ নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। এর অধীনে একটি পাতানো নির্বাচনও হতে যাচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই একটি প্রশ্ন তাড়া করে ফিরছে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা কত টাকা দাঁড়াবে? কাগজে কলমে নির্বাচন করা যায়, প্রশাসনিকভাবে ভোট করানো যায়, নিরাপত্তা দিয়ে কেন্দ্র পাহারা দেওয়া যায়, কিন্তু রাজনৈতিক বৈধতা আসে টার্ন আউট, প্রতিযোগিতা আর অংশগ্রহণ থেকে। এখানে সবচেয়ে বড় স্তম্ভটাই অনুপস্থিত। ইউরোপিয়ান ইউনিয়নে বিপুল পরিমাণে অর্থ খরচ করে পিআর ফার্ম দিয়ে তাদের সঙ্গে নির্বাচনকে বৈধতা দেওয়া একটা লাইন ঘাট তৈরি করা গেছে বটে, কিন্তু যুক্তরাজ্য নির্বাচনের আগেই নির্বাচনকে অগণতান্ত্রিক বলে রায় দেওয়া হয়েছে। আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। খলিল সাহেব আমেরিকায় উষ্ণ সফর শেষে ফেরার পরপরই কেন বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রের ভিসা বন্ধের খবর এলো তা নিয়ে নিশ্চয়ই ভাবতে হবে আপনাদেরকে। আপনাদের মনে করিয়ে দেই, গত নভেম্বরের মধ্যভাগে শেখ হাসিনা ভারতের CNN, নিউজ 18, ফার্স্ট পোস্ট এবং ইন্ডিয়া টুডেতে পরপর 3টি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন ডক্টর ইউনূস ক্যালিফোর্নিয়ায় এক সুপরিচিত মুখ, সেজন্য দীর্ঘদিন তিনি সেখানে থেকেছেন, সেজন্য তিনি হয়তো জীবনের বাকিটা সময় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কাটাতে বেশি পছন্দ করবেন। কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমেরিকাতেও সেফ এক্সিট নেওয়া যাচ্ছে না। তাহলে এসব 7-5 ভেবেই কিনা প্রকাশ্যে সমঝোতা শব্দটা উচ্চারিত হলো? আওয়ামী লীগের সঙ্গে ব্যাকডোর আলাপ ব্যর্থ হওয়ার পর তারা এখন প্রকাশ্যে সমঝোতা শব্দটা উচ্চারণ করছে কি?
নাকি প্রকাশ্যে এইভাবে ক্ষমা, রিকনসিলিয়েশন এসব শব্দ বলে আওয়ামী লীগের ভেতরে বিভাজনের সম্ভাবনা খুঁজছে ইউনূস? দল যদি ঐক্যবদ্ধ থাকে ব্যাকডোর ব্যর্থ হবেই, তাই এভাবে প্রকাশ্য সমঝোতার কথা বলে একটি পরীক্ষা চালানো হচ্ছে, কে কে সাড়া দেয়, কে কে নরম হয়, কারা মধ্যপন্থী সেজে সামনে আসে। কিন্তু এখানেও তারা বড় ধাক্কা খাবে সন্দেহ নেই, কারণ 5 আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের এক সুরে থাকা তাদের জন্য অপ্রত্যাশিত ছিল। এই ঐক্যই আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক সম্পদ এবং ইউনূস শিবিরের সবচেয়ে বড় অস্বস্তির কারণ। এই জায়গায় একটি জিনিস পরিষ্কার করা দরকার, আওয়ামী লীগের ভুল নেই এমন দাবি কেউ করলে সেটা আত্মপ্রবঞ্চনা হবে। দলীয় কাঠামোর আদর্শচ্যুতি হয়েছে, মানে জি হুজুর তৈরি হয়েছে, অনেক ত্যাগী এবং মেধাবীদের জায়গায় সুবিধাবাদী ব্যবসায়ী এবং হাইব্রিড চরিত্র ঢুকেছে, লুটপাট হয়েছে। সেখানে আত্মসমালোচনা দরকার, বিস্ফোরা কেটে ফেলাও দরকার, দলীয় সংস্কার জরুরি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এই দলীয় এবং সাংগঠনিক ভুলের সঙ্গে 2024 সালের গণহত্যা, বিচার এড়ানো, দায় মুক্তি দেওয়া কিংবা সাম্প্রদায়িক ক্ষমতাকেন্দ্রিক লুটপাটকে এক পাল্লায় মাপা রাজনৈতিক প্রতারণা। বিশেষ করে যখন গত 17 মাসে যে সম্পদ সঞ্চয় হয়েছে, লাইসেন্স বন্টন হয়েছে, সুবিধা আদায়ের গল্প সামনে এসেছে, মানে নৈতিকতার একচেটিয়া সার্টিফিকেট দেওয়া কঠিন হয়ে পড়বে ইউনূসের পক্ষে। আওয়ামী লীগের যুক্তি এখানেই, আমরা ভুল করেছি, সংস্কার করব, কিন্তু অন্যায় দিয়ে অন্যায়কে জায়েজ করা যাবে না। এই প্রেক্ষাপটে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন শব্দ চয়নে একটি কৌশলগত অবস্থা ডক্টর ইউনূসের। পুনর্মিলনের প্রথম শর্তই যদি হয় অপরাধ স্বীকার, অথচ সেই স্বীকারোক্তির বিনিময়ে রাজনৈতিক নিরাপত্তা, সাংগঠনিক নিশ্চয়তা, সেফ এক্সিট, ন্যূনতম অংশগ্রহণের রূপরেখা না থাকে সেখানে, তাহলে সেটা সংলাপ নয়, একতরফা শর্ত। আওয়ামী লীগ তাই এটাকে বাস্তব প্রস্তাব হিসেবে নেয়নি এবং জনসংযোগের ভাষা হিসাবে দেখে নাকচ করে দিয়েছে। আওয়ামী লীগ বরং তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির প্রতি ঐক্যের হাত বাড়িয়ে দিয়ে বিরাট রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে। বেগম জিয়ার মৃত্যুতে শোক এবং সমবেদনা জানিয়েছে আওয়ামী লীগ। এমনকি তারেক জিয়ার দেশে ফেরা নিয়েও আওয়ামী লীগের নীরবতাও একটি হিসেবি পদক্ষেপ। তারা চাইলে ইস্যু বানাতে পারতো, এটিকে বাধা তৈরির চেষ্টা করতে পারতো বা প্রতিপক্ষকে দ্বিমুখী সংঘাতে টেনে নিয়ে যেতে পারতো, করেনি। এতে তারা দেখিয়েছে তাদের ফোকাস ছোট স্ক্যান্ডাল বা তাৎক্ষণিক উত্তেজনায় নয়, তাদের ফোকাস ইউনূসের মতো অরাজনৈতিক এবং বড় মাপের আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের বিরুদ্ধে। এই নীরবতা একসঙ্গে আত্মবিশ্বাসের বার্তা এবং রাজনৈতিক পরিপক্কতা প্রদর্শন। ইউনূসের পাতা ফাঁদে পা না দেওয়ার রাজনৈতিক প্রজ্ঞাও ছিল আওয়ামী লীগের এটি। নির্বাচন হবে না, তারপরও যদি হয় তাহলে তার বাকি আছে মাত্র 4 সপ্তাহ। এখন ইউনূসের মুখে সব সমঝোতা, ট্রুথ কমিশন, ক্ষমা ইত্যাদি শব্দ আসলেই এটা প্রমাণ করে যে আমরা তো বলেছিলাম, আওয়ামী লীগে তো ক্ষমা চায়নি, আসেনি। আওয়ামী লীগের ঘাড়ে এই দায় চাপানো ইউনূসের জন্য খুবই প্রয়োজন, নির্বাচনের জন্য, নির্বাচন পরবর্তী সেফ এক্সিটের জন্য, দেশে বিদেশে, যাতে তিনি বলতে পারেন যে আমরা তো বলেছিলাম ক্ষমা চেয়ে ফিরে আসতে, কই আসেনি তো। তাই এখন এই শেষ সময়ে এসে দায় বন্টন করছেন মহাজন। এই দায় বন্টন ইউনূস শিবিরের জন্য খুব দরকার, কারণ নির্বাচন পরবর্তী সময়ে তাদের সবচেয়ে বড় যুদ্ধ হবে বৈধতা নিয়ে, দেশের ভেতরে এবং দেশের বাইরে। নির্বাচনটা যদি করে ফেলতে পারে আর তাতে টার্ন আউট ভালো হয়, যদি ইউনূস সরকার ম্যান্ডেট দাবি করবে, কিন্তু সেই ম্যান্ডেট ভঙ্গুর থাকবে আইন শৃঙ্খলা, অর্থনীতি, সহনশীলতার চাপে। টার্ন আউট কম হলে বৈধতার সংকট আরো ঘনীভূত হবে, আন্তর্জাতিক অংশীদাররা নতুন রোডম্যাপ চাইবে, আর আওয়ামী লীগের বয়ান আরো শক্ত হবে। দুই ক্ষেত্রেই স্থিতিশীলতা অনিশ্চিত। আওয়ামী লীগ নিজের রাজনৈতিক পথ নিজেই নির্ধারণ করেছে বা করছে, বিদেশি চাপেও নড়ছে না, নড়বে না। ইউনূস সরকারের প্রকাশ্য সমঝোতা আহ্বান তাই সদিচ্ছার ঘোষণা নয়, এটা ব্যর্থ ব্যাকডোরের পর জনসমক্ষে বয়ান পাল্টানোর চেষ্টা। দর্শক, বলছিলাম জামাত ইসলামী আন্দোলন এনসিপি যে জোট, সেই জোটে ভাঙন এখন প্রায় নিশ্চিত হয়েছে। ভাঙন রোধ করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে মামুনুল হককে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, কিন্তু সেই আশা কতটা বাস্তবায়ন হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে রাজনৈতিক অঙ্গনে। এরকম পরিস্থিতিতে আজকে দেখেছি যে এই জোটের বৈঠক হয়েছে ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে। চরমোনাই পীরের কোনো প্রতিনিধি এই মিটিংয়ে ছিলেন না। 10 দল তারা মিটিং করেছে এবং 10 দলের এই মিটিংয়ে 250 আসনে 10 দলের সমঝোতা চূড়ান্ত হয়েছে, যেটা আজকে ঘোষণা করার কথা আনুষ্ঠানিকভাবে। আজকেই ঘোষণা করবেন তারা, এরকমটাই আমরা জানি।
এই 250 আসনে যে সমঝোতা হলো 10 দলের, বাকি 50 আসন চরমোনাই পীর অর্থাৎ ইসলামী আন্দোলনের জন্য রাখা হয়েছে। যদি শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন এই জোটে থাকেন তাহলে তাদেরকে 50 আসন ছাড়বে জামাত, এটা নিশ্চিত হয়েছে। অর্থাৎ 40 থেকে 10টা বেড়েছে 50, কিন্তু ইসলামী আন্দোলনের দাবি 80টি আসন। 80টি না পেলে তারা সমঝোতা করতে চায় না, এরকম অবস্থান তাদের ছিল। জামাত সব শেষে 10টি বাড়িয়ে 50টাতে রাজি হয়েছে এবং 50টা ফাঁকা রেখে 10 দলের সমঝোতা চূড়ান্ত হয়েছে, এমনটা জানানো হয়েছে। এর মাঝে 250 আসনের মাঝে 30টা এনসিপির, 15টা মামুনুল হকের দলের, এরকম ভাগবাটোয়ারা করে জামাতের জন্য হয়তো শেষ পর্যন্ত 180টা আসন থাকতে পারে, এর বেশি হয়তো থাকবে না। কিন্তু মানে চরমোনাই পীরের দলের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে সেখানে আরও 30টা বাদ যাবে জামাতের, সেখানে জামাতের মানে অংশ হয়ে যাবে মাত্র 150 আসন। এরকম পরিস্থিতিতে চরমোনাই পীরের সঙ্গে জামাতের এই জোট টিকছে না বলেই মনে হচ্ছে। এবং একটা খবর রাজনৈতিক অঙ্গনে আজকে হঠাৎ করে আলোচনা শুরু হয়েছে, সেটা হচ্ছে চরমোনাই পীর আলাদাভাবে নির্বাচন করবেন এবং আলাদা একটা জোটের চেষ্টা করছেন তিনি। তারা এই জোটে আশ্চর্যজনকভাবে হলেও জাতীয় পার্টি যদি যুক্ত হয়ে যান তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। চরমোনাই পীরের দলের সঙ্গে যদি জাতীয় পার্টির জোট হয়ে যায়, সেটা আগামী নির্বাচনে নতুন একটা খেলা হতে পারে। এবং সেই খেলায় যদি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যোগ দেয়, কারণ চরমোনাই পীরের এই দলের বিরুদ্ধে অনেক দিন থেকেই অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল এই দলটি এবং আওয়ামী লীগের প্রত্যেকটা নির্বাচনেই তারা অংশ নিয়েছে। হঠাৎ করেই 24-এর যে প্রেক্ষাপট চেঞ্জ, সেই প্রেক্ষাপট চেঞ্জের পরে চরমোনাই পীরকে আওয়ামী বিরোধী শক্তি হিসেবে আমরা দেখছি। কিন্তু অনেকে অভিযোগ করেন আওয়ামী লীগের সময় তারা আওয়ামী লীগের সাথে সখ্যতা রেখেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করেছে এবং নির্বাচনে অংশগ্রহণ করেছে। সর্বশেষ মুফতি ফয়জুল করিম তিনি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন, যে নির্বাচনে অংশগ্রহণ করে তিনি পরাজিত হয়েছিলেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছিলেন। সেই সময় অভিযোগ করা হয়েছিল যে তার দন্ত মোবারকে আঘাত করা হয়েছে। এরকম ব্যাপারগুলো যখন আমরা শুনছি, তখন যদি চরমোনাই পীরের এই দলের সঙ্গে জাতীয় পার্টির জোট আমরা দেখি, এই ঘটনা যদি ঘটে যায়, মানে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা কিংবা অপ্রত্যাশিত একটা ঘটনা, যে কেউ শুনলে আঁতকে ওঠার মতো ঘটনা, এরকম যদি ঘটনা ঘটে যায়, তাহলে কি রাজনীতির গতি প্রকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে পুরোপুরি? এবং জাতীয় পার্টি চরমোনাই পীরকে নিয়ে আলাদা জোট করতে পারলে চরমোনাই পীরের সঙ্গে জাতীয় পার্টির ঐতিহাসিকভাবেই সম্পর্ক ভালো ছিল। এরশাদ আমলেও মানে চরমোনাই পীরের সঙ্গে এরশাদের ভালো সম্পর্ক আমরা দেখেছি। সেই ঐতিহাসিক কারণে তারা যদি এক জায়গায় হয়ে যায় এবং পেছনে আওয়ামী লীগের যদি একটা ব্যাকআপ পেয়ে যায়, তাহলে তারা এতটাই ভালো রেজাল্ট করতে পারে আগামী নির্বাচনে, যেখানে তারা সরকার গঠন করতে না পারলেও বিরোধী দলের আসনটা নিশ্চিত করে ফেলতে পারে। এরকম একটা বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে। এর সত্যতা সম্পর্কে বিন্দুমাত্র আমার কোনো মানে নেই, মানে কি বলে যে গ্রহণযোগ্য কোনো তথ্য উপাত্ত নেই, কিন্তু এই গুঞ্জনটা শুরু হয়েছে, যে গুঞ্জনটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে। দর্শক, আপনার কি মনে হয়, এরকম গুঞ্জন কি সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে, কিংবা আপনি কি মনে করেন যে যত যাই হোক আজকে হয়তো সিদ্ধান্ত হচ্ছে না, আবার দেখা যাচ্ছে যে এই ভিডিও দেখতে দেখতে আবার সিদ্ধান্ত হয়ে গেছে যে চরমোনাই পীর জামাত এক হয়ে গেছে, আবার 20 তারিখ আসতে আসতে আবার ভাঙন হতে পারে। রাজনীতিতে অনেক কিছুই হতে পারে। সেই অনেক কিছু হওয়ার মধ্যে এটাও কি হতে পারে যে জাতীয় পার্টির সঙ্গে চরমোনাই পীরের দলের